সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় প্লেনের টিকিটের অস্বাভাবিক দাম ও ভোগান্তি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবির সভাপতি আব্দুস সালাম আরেফ, দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং অনলাইনে যুক্ত আছেন ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান। দর্শক, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে প্লেনের টিকিটের দামে অস্বাভাবিক পার্থক্য নিয়ে ব্যাপক অসন্তোষ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে আকাশপথে দুবাইয়ের দূরত্ব ৩,৫৪৬ কিলোমিটার, আর কলকাতা থেকে দুবাইয়ের দূরত্ব ৩,৩৮০ কিলোমিটার। দূরত্বের পার্থক্য মাত্র ১৬৬ কিলোমিটার হলেও প্লেনের ভাড়ায় দেখা যাচ্ছে আকাশ পাতাল পার্থক্য। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড আরোপিত মাত্রাতিরিক্ত ট্রাভেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, জেট ফুয়েলের বাড়তি মূল্য নির্ধারণ, সিভিল এভিয়েশনের আকাশচুম্বী ল্যান্ডিং ও পার্কিং ফি, অতিরিক্ত গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চার্জ, ডলারের মূল্যবৃদ্ধি এবং বকেয়া টাকা না পেয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর ভাড়া বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে টিকিটের দাম অনেক বেশি পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু এজেন্সির কারসাজি। অভিযোগ রয়েছে একটি পক্ষ নানান কৌশলে বিপুল পরিমাণ টিকিট মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের পকেট কাটছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিদেশগামী শিক্ষার্থী, শ্রমিক, চিকিৎসা প্রত্যাশী সহ সাধারণ যাত্রীরাও। দেশি বিদেশি, সরকারি বেসরকারি, বাজেট কিংবা লাক্সারি সব এয়ারলাইন্স সংস্থাই দীর্ঘদিন ধরে টিকিটের দাম নিয়ে বাংলাদেশে স্বেচ্ছাচারিতা করে এলেও যেন দেখার কেউ নেই। এমন একটি বাস্তবতায় প্লেনের টিকিটের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব সুলতান মাহমুদ, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, বড় বড় কথা বলি, বিশেষ করে প্রবাসে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তার প্রতিটি পেনি আমাদের দেশে এই রেমিটেন্সগুলো পাঠান। অথচ এই টিকিট কাটতে গিয়ে দেখা যায় যেখানে ৩০,০০০ টাকার টিকিট তাদের ১ লাখ ১.৫ লাখ টাকা করে কাটতে হচ্ছে। তারা কিন্তু জমি জমা বিক্রি করে দেশ থেকে কোনো সহায়তাই তাদেরকে দেওয়া হয় না কিংবা দিতে পারে না, অথচ তাদের ওই জমি জমা বিক্রি করে আবার আপনার টিকিট কাটতে হয়। অথচ পার্শ্ববর্তী দেশ, এমনকি নেপাল কিংবা আশেপাশে যে কটা দেশ দেখবেন আমাদের চেয়ে অর্ধেকের চেয়েও কম তাদের আপনার প্লেনের টিকিট। কতখানি যৌক্তিক কারণে এটা করছে, এটার যৌক্তিকতা কি? ধন্যবাদ। আপনি যৌক্তিকতা খুঁজছেন, আমি কোনো যুক্তি এর মধ্যে আছে আমার কাছে মনে হয় না, থাকলে না খুঁজতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের অর্থনীতির কথা বলেন, বাংলাদেশকে স্বাবলম্বী করবার কথা বলেন, আপনি যদি বৈদেশিক মুদ্রা আর্নিংয়ের কথা বলেন, এই সব কিছুর পেছনে বাংলাদেশের বলা হয়ে থাকে যে বাংলাদেশের চরম দুর্দিনেও প্রবাসীরা একমাত্র রেমিটেন্স আর্নার যারা, তারাই বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে রাখে। রেমিটারদের উপরেই বাংলাদেশের অর্থনীতি ভর করে চলে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ সময়। তো সেই রেমিটারদেরকে কিন্তু আপনি নানানভাবে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত করছেন। এটি রাষ্ট্রযন্ত্র শুরু হয় এয়ারপোর্ট থেকে, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই হচ্ছে। যেখানে যেহেতু সরকার এটির উপরে অনেকটাই নির্ভরশীল, তাহলে সরকারের উচিত কি ছিল? সরকারের উচিত ছিল যে এখানে কত রকম নীতি সহায়তা দেয়া যায়। এই প্রবাসী যারা যাচ্ছে, আমি শিক্ষার্থী বা আমার যারা ভ্রমণ পিপাসু তাদের বাদ দিলাম। আমি শুধুমাত্র আমার এই হাল ঠেলে বয়ে বেড়ানো অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষগুলো যখন বাইরে যাচ্ছে এবং জীবনের পরোয়া না করে তারা যাচ্ছে, কেন যাচ্ছে? আমি আমার দেশে তার কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আপনি ২০-৩০ লাখ টাকা ঘুষ দিয়েও একটি মাস শেষে যে সে ৫০,০০০ টাকা আর্ন করবে, সেরকম একটি চাকরির নিশ্চয়তা সে যখন পাচ্ছে না, তখন সে কি করছে? কারো কাছ থেকে ধার করছে, সমিতির কাছ থেকে ঋণ নিচ্ছে, বাইরে যাচ্ছে। আর বাবা মা দেখছে আমার ছেলেটা তো এখানে থেকে কোনো কিছু পারছেই না, তাও যদি কিছু করে আনতে পারে, এই জন্য পাঠাতে চাচ্ছে। তো পাঠাতে গিয়ে কি হচ্ছে? প্রতিটি পদে পদে তাদেরকে তারা বাধা, ঋণগ্রস্ত হচ্ছে, ঋণগ্রস্ত, সবই তো গেলই, তার সম্পদ তো গেলই। আপনার পাসপোর্ট করা থেকে শুরু করে এই মিডল এজেন্সি যারা, এই যে মানব সম্পদ যারা রপ্তানি করছে, আমরা বলি, আগে বলতাম পাচার, আমরা যে মানব রপ্তানির যে কথাটা বলছি, সেই রপ্তানির প্রত্যেকটি স্টেপে তাদেরকে শোষণ করা হচ্ছে।
আপনার যার কাছ থেকে আমরা এই অর্ডারটা পাচ্ছি, যে দেশ নিচ্ছে, তারা আমার কাছ থেকে ক টাকা নিচ্ছে, আর আমার এখানকার এজেন্সি সেটি বাইরার মাধ্যমেই হোক আর বাইরার বাইরে গিয়েই হোক না কেন, তো সেখান থেকে বাইরা থেকে একটা আসছে আপনার স্বাস্থ্য পরীক্ষা, হেলথ চিকিৎসার নামে ক্লিয়ারেন্সের নামে একটা আসছে, পুলিশ ক্লিয়ারেন্সের নামে আসছে, কত রকম ক্লিয়ারেন্স যে নিতে হচ্ছে। সর্বশেষ ধাক্কাটা এসে পড়ে, সব ঠিক আছে, এরপরে তার টিকিট কেটে যাওয়ার টাকা নাই। এরপরে এই টিকিটটা যখন কাটতে আসে, তখন এই সরকার বাহাদুর বা সরকার বাহাদুরের যারা নেপথ্যে থেকে সরকারকে নানান রসদ যোগাচ্ছেন, তারা কি করছেন, এই টিকিটের দামটাকে আপনি কোনোভাবে, কোনো যৌক্তিকতায়, কোনো বিচার বিশ্লেষণে আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে এই মধ্যপ্রাচ্যের দেশে বা দক্ষিণ এশিয়ার যে দক্ষিণ আফ্রিকা বা মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে আমরা, বা দুবাইয়ের কথাই যদি বলি, এই জায়গাগুলোতে যাচ্ছে, এই ভাড়া দিতে গিয়ে তার ত্রাহি অবস্থা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই জায়গাগুলোতে কিন্তু সরকার যদি, আমি যদি বলি একটার পর একটা স্টেপ নিয়ে যদি কমাতে চায়, তাহলে কিন্তু সরকারের উচিত এই প্রবাসীদেরকে উৎসাহিত করবার জন্য হলেও প্রবাসীদের ক্ষেত্রে এই ভাড়াটি অর্ধেক করা হলো, সব বিবেচনাবাদ, শুধু তারা যেহেতু রেমিটেন্স আনবে সেজন্য তাদেরকে সেটি করা দরকার। সেটি না করে আমরা কাস্টমস ডিউটি, এক্সাইজ, এরপরে কত রকম কত কিছু বসানো যায়। আমি হিসেব করে দেখলাম যে সরকারিভাবেই যে নানান ট্যাক্স, কর, ভ্যাট ইত্যাদি ইত্যাদি যা কিছু, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে যা, তাতে প্রত্যেকটা টিকিটে 15,000 টাকা বাড়তি যোগ হয়। এই 15,000 টাকাও যদি আপনি কমিয়ে দিতে পারেন, তাহলে তো ওই আপনার রেমিটেন্স আর্নার যিনি, সে সুবিধা পায়। গত 5 মাসে রাজধানীর রাজপথে 136টি আন্দোলন হয়েছে, এটি প্রধান উপদেষ্টা কার্যালয়ের তথ্য। তো এই 136টি এই যে আন্দোলনের মধ্যে কিন্তু এই রেমিটেন্স আর্নাররা নাই। তারা তো এটা নিয়ে বলতে পারে না। যে আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব শরীফুল হাসান, বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে ভর করে, অথচ গন্তব্য দেশে যাওয়া এবং দেশে ফেরত আসতে এইসব প্রবাসী শ্রমিকদের সবচেয়ে বেশি খরচ হয়ে যায় টিকিটের পেছনে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। মানে আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে যখন আলোচনা করছিলাম, আমি দেখছিলাম যে ঢাকা থেকে রিয়াদ বা জেদ্দা থেকে টিকিটের দাম কত আর কলকাতা থেকে দাম কত। রাইট। ঢাকা থেকে আপনি রিয়াদ বা জেদ্দার যে টিকিটটা, আগে জেদ্দা একটা টিকিটের দাম ছিল 40-50 হাজার টাকা, সেটা এখন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাতেও পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি কলকাতা থেকে দিব্যি এখনো 50-60 হাজার টাকায় আপনি যেতে পারবেন। 40,000 টাকা অ্যাভেলেবল। হ্যাঁ, 40-50-60 হাজার টাকা যেতে পারবেন যে কোনো আপনার ইয়েতে 40,000। আপনি তো ধরেন আকাশপথের দূরত্ব নির্ধারণ হবে কি দিয়ে? দূরত্ব দিয়ে। তো আপনার জেট ফুয়েল কলকাতা আর ঢাকার সেম লাগবে, কিন্তু আপনি দেখেন সেই জায়গায় ঢাকা থেকে প্লেন টিকিটের দাম 1.5 লাখ, 2 লাখ টাকা। আপনার মনে থাকার কথা, গত বছরের যখন 31 মের মধ্যে মালয়েশিয়া ঢুকতে বললো তার দেশের শ্রমিকদের, তখন মালয়েশিয়ার এই 15-20 হাজার টাকার টিকিটও 1 লাখ, 1.5 লাখ টাকা হয়ে গেল। মানে একটি সিন্ডিকেট যে দারুণ ভাবে কাজ করছে। এটা শুধু সিন্ডিকেট একা বললে হবে না। দেখেন এখানে প্রত্যেককে আমরা কথায় কথায় বলি, এই দেশের ভিত্তি হচ্ছে কৃষক, গ্রামীণ শ্রমিক, প্রবাসী শ্রমিক। তো এই রাষ্ট্র কোনোভাবেই তাদের মানুষের মর্যাদা তো দেয় না। প্রতি পদে পদে তাদের কিভাবে নিষ্পেষণ করা যায় আপনি তারপরও প্রমাণ দেখেন। প্লেনের টিকিটের দাম এখানে কি কি হয় দেখেন। এয়ারলাইন্স গুলো বা টিকিটের যারা ব্যবসা করে তারা এখানে সিন্ডিকেট করতে চায়। তারা সিন্ডিকেট করে মূলত টিকিটের দামটা বাড়ে। কিছু লোক তারা সৌদি আরবের জায়গায় গ্রুপ টিকিট বুকিং করে রাখে। বলেন অমুক বলেন, তারা পঁচিশ ছিল জন্য করে পাসপোর্ট নাম্বার দিতে হয় না, ইন্ডিভিজুয়াল দিতে না, তারা এই গ্রুপ টিকিট গুলো বুক করে রাখে, টিকিটের দাম বাড়ায়। এটা করে ট্রাভেল এজেন্সি গুলো। আপনি সরকার কি করে? সরকার করে হচ্ছে আপনার ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ, যেটা আপনারা বললেন। সে ভাবে যে প্লেনে উঠছে সে তো একটু সচ্ছল, সে ভাবে না এই লোক জমি জমা সমস্ত বিক্রি করে ধার দেনা করে যাচ্ছে, আচ্ছা ট্যাক্স ভ্যাট লাগবে, প্লেনের টিকিট এক্সাইজ বাড়িয়ে দাও। সরকার তখন এক্সাইজ ঠিক ভ্যাট বাড়িয়ে দেয়। আর কি করে? ঢাকায় একটা বোয়িং নামলে তাকে যে পরিমাণ কস্ট দিতে হয় 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত, কিন্তু সেই বোয়িং মালয়েশিয়া নামলে 10-15 হাজার টাকা তার কস্ট। এই যে লোকটা যাচ্ছে ধার দেনা জমি জমা করে, সরকারি হিসাব বলছে সে যে টাকা খরচ করে যায় সেই টাকাটা তার তুলতেই লাগে 2 বছর। তারপর অতিরিক্ত সময় থাকে, অবৈধ হয়ে যায়,
আনডকুমেন্টেড হচ্ছে সে একটা দাসের মতো জীবনযাপন করে, কারণ এই টাকা সে তুলতে পারে না। এই যে প্লেনের টিকিটের দাম আপনি আমাকে বলেন, বাংলাদেশ থেকে প্লেনের টিকিটের দাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কেন হবে? পাশের দেশ কলকাতা থেকে বল, ভ্যাট কেন সবচেয়ে বেশি হবে? ল্যান্ডিং চার্জ সবচেয়ে বেশি হবে কেন? এদেশের সড়ক উন্নয়নের খরচ সবচেয়ে বেশি হবে কেন? এই যে দুর্বৃত্তায়ন, এবং আপনি এই প্রবাসী এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো বলেছে তারা প্রবাসী বান্ধব, প্রবাসীদের জন্য এই করবে, এই তার নমুনা। 40,000 টিকিট, 1.5 লাখ 2 লাখ টাকা, এই তার ভালোবাসার নমুনা। মানে একটা লাউঞ্জ, একটা দায়সারা লাউঞ্জ বানাই মনে হয় আপনি তাদের সব। আমি আপনাদেরকে আমি এই অনুষ্ঠানে বলেছি, আবারও বলি, লাউঞ্জ নামে যেটা করা হচ্ছে সেটা প্রবাসীদের সঙ্গে একদম প্রতারণা। কি সেটা? আপনি ইমিগ্রেশন করার পর বোর্ডিং এর আগে যে কোনো প্রত্যেকটা মানুষের এয়ারপোর্টে বসার ব্যবস্থা আছে, এরকম একটা বসার ব্যবস্থা জায়গায় আপনি নাম দিয়ে দিলেন প্রবাসী লাউঞ্জ। লাউঞ্জ মানে কি? আমি যাই, আমার একটা কার্ড থাকে, সেখানে আমাকে কস্ট দিতে না, আমি খাই এখানে, তাই কি? এটা একদম প্রতারণা। এগুলোকে আমরা কথায় কথা যা বলি, এগুলো যদি আপনারা অনুসন্ধান করেন, আমার মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে। আপনাদের এই প্রোগ্রামে আমি অনেকবার বলি, আপনি বলেন বাংলাদেশ থেকে হজে যাওয়ার খরচ কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হবে? আপনি দূরত্ব দেখেন কলকাতা থেকে, এখান থেকে কেন? আপনি আমাকে শুধু এইটুকু আমি আপনাকে বলি, 1 কোটি লোক, বেশি লোক আপনার বিদেশে থাকে, যার মধ্যে 75 লাখ থাকে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে 25 লাখ সৌদি আরবে। তো শুধুমাত্র আপনার এই 25 লাখ দিয়েই তো আপনার বিমানের পৃথিবীর সবচেয়ে বেশি লাভ করার কথা। কারণ ইউরোপের 10-15টা দেশ মিলে 1 কোটি জনগোষ্ঠী নেই, আর আপনার শুধু 1 কোটি লোক দেশের বাইরে থাকে, প্রতি মাসে 1 লাখের বেশি শ্রমিক বিদেশে যায়। আপনার এই টাকা আপনার করবেন কি? আপনি সৌদি আরবে 8টা ফ্লাইট চালাবেন, আপনি কুয়েতে ফ্লাইট চালাবেন। আপনি জানেন না কুয়েতে বিমান ভাড়া এখন এত বড়, ওরা দেশে আসতে পারছে না। মালয়েশিয়া আপনারা গত বছর দেখেছেন। এই যে দুর্বৃত্তায়ন আমাদের প্রবাসীদেরকে কেন্দ্র করে যে তাকে ছিপড়ে চুষে খেয়ে সর্বস্ব নিচ্ছে, সেজন্য আপনাকে টাকা পাঠানোর মেশিন এই রাষ্ট্রে সে নিষ্পেষিত হবে, তার টাকা পাঠাবে এবং সেই টাকা তার পরিবার রাষ্ট্র ভোগ করবে। আপনি যদি এখানে দেখেন কেন প্লেনের টিকিটের দাম বাড়ে, আপনি যদি কারণগুলো আইডেন্টি করেন, যেটা বললাম, আপনার এয়ারলাইন্স সিন্ডিকেট তারা ওখানে পিএনআর দিয়ে রাখে, এখানে এক্সারসাইজ, জেট ফুয়েল, ল্যান্ডিং চার্জ, এই যে প্রত্যেকটা জিনিস আপনি এখানে যদি সবগুলো কমান, আপনি যদি রাষ্ট্র মনে করে যে না ঠিক আছে আমি কমাবো না, তাহলে আমি বলবো যেই লোক বিদেশে যায়, আপনি বিমানকে ঠিক করে দেন যে সৌদি আরবে যত শ্রমিক যাবে সারা বছর তার ভাড়া 50,000 টাকা, অন্য কাছ থেকে তুমি না হবে, আপনি তার ফিক্স করে দেন। কারণ আপনার বিমান তো এমনিতে লস করে, আপনার রেল এমনিতেও 100 কোটি টাকা লস করে, আপনি ভালো কাজ করে লস করেন। আপনি বলেন যে প্রবাসী যারা বিদেশ যাবে তার কাছ থেকে যার বিএমইটি স্মার্ট কার্ড আছে তার জন্য টিকিট ভাড়া ফিক্স 50,000 টাকা করে দেন। আপনি দেখেন আপনার ব্যবসা দুর্বৃত্তায়ন কমে যায়। এই রাষ্ট্র চায় না, এই রাষ্ট্র চায় না বলেই প্রত্যেকে এখানে ব্যবসা করতে চায়। এবং কেন করে? তারা এই দুর্বৃত্তায়নের টাকা নিয়ে পাচার করে হচ্ছে আপনার কানাডা, সেই টাকা পাচার করে আমেরিকায়। আমি মনে করি এই ঘটনায় কোথায় আমার প্রধান উপদেষ্টা, কোথায় আমার প্রবাসী কল্যাণ উপদেষ্টা, কোথায় আমার বেসামরিক উপদেষ্টা? আমাদের প্রবাসী উপদেষ্টা সৌদি আরবে আছেন, উনি কি শুনে এসেছেন প্রবাসীরা এই টিকিটের ভোগান্তি? ফিরে এসে আপনি তার জন্য কি করেছেন? আপনি জুলাই আগস্টে যেই প্রবাসীরা আন্দোলন করে বিভিন্ন দেশে জেল কেটেছে, আপনি খোঁজ নেন তারা কোথায় আছে, তারা কারোর সাথে কথা বলতে পেরেছে কিনা। আমি খুব দুঃখ নিয়ে বলি, এই রাষ্ট্রে আমরা সাধারণ মানুষকে যদি মর্যাদা দিতে না পারি, আমার প্রবাসীকে মর্যাদা দিতে না পারি, আমার কৃষককে মর্যাদা দিতে না পারি, আমার গ্রামের শ্রমিককে মর্যাদা দিতে না পারি। $27 বিলিয়ন আমার এই প্রবাসীরা পাঠিয়েছে। কত? এই আমার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সবাই মিলে বা গত 54 বছরে মিলে, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, মোট যে বৈদেশিক বিনিয়োগ আসে তার থেকে 12 গুণ 10 গুণ বেশি প্রবাসী অর্থ পাঠায়। সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 গুণ বেশি টাকায় পাঠায় প্রবাসীরা। তো যেই প্রবাসীরা আপনাকে এত দিচ্ছে, তার জন্য আপনি কিছু দেবেন না? আপনার কাছে আমি আবার আসবো জনাব আব্দুল সালাম। প্লেনের টিকিটের দাম নিয়ে দীর্ঘদিন ধরেই কারসাজির অভিযোগ রয়েছে। বাল্ক টিকিট কেনার নামে কিংবা সিন্ডিকেট করে একবারে সব কিনে রাখার নামে এটা দীর্ঘদিন ধরে আমরা শুনছি। কারা কারসাজি করছে, কারা টিকিট মজুত করে সময় মতো দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে? আপনাকে ধন্যবাদ। বোধহয় 1 বছর আগে এইখানে আরেকটা প্রোগ্রাম আপনার উপস্থাপনা আমরা করেছিলাম, তখনও এই ধরনের সিচুয়েশন ছিল। গত করোনার পর থেকে প্রতি বছরই কিন্তু এরকম ক্রাইসিস আসতেছে। 2 মাস 3 মাস টিকিটের দাম ডাবল, 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। 2 মাস পরে আবার এটা কমে যায়। 2 মাস যেই চলাকালীন সময় আমরা একটু হইচই করি, আমরা আলোচনা করি, টকশো করি, কথা বলি, এরপরে রেজাল্ট আবার কিন্তু শূন্যই। কমতে আমরা দেখি না। যখন অফ সিজন থাকে তখন কমে, কিন্তু সেটা অফ সিজন 10-12 হাজার টাকা। আচ্ছা, এখন যে কথাটা সবাই কিন্তু আমরা সবসময় ট্রাভেল এজেন্সিকে দোষ দেই, কারণ যাত্রীরা তো ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিটটা কাটেন।
যে কারণে তারা টাকাটা যখন দেন মনে করেন যে ট্রাভেল এজেন্সি টাকাটা নিচ্ছে, তারাই সব কিছু প্রফিট করতেছে। আমরাও যদি ট্রাভেল এজেন্সি না হতাম আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকমই হইতো। বাস্তবতাটা কি এইটা একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে এয়ারলাইন্সের প্রোডাক্ট। এটা এয়ার টিকিট ইজ দ্য প্রোডাক্ট অফ এয়ারলাইন্স। এয়ারলাইন্স ভাড়া নির্ধারণ করে কোন রুটে কত টাকা কম হবে, অফ সিজনে বা পিক সিজনে কত টাকা বেশি হবে, এটা তার নিয়ন্ত্রণে সে করে। এটা ট্রাভেল এজেন্সিকে তারা টিকিট বিক্রয় করার জন্য ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে রেখেছে, জিডিএস। সেটার মাধ্যমে ট্রাভেল এজেন্সি বুকিং করবে এবং যাত্রীকে টিকিট দিবে একটা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে। এর বাইরে কিন্তু টাকা নেওয়ার তার কোনো সুযোগ নাই আমাদের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী। এখন বিষয়টা কি হচ্ছে, এয়ারলাইন্স গত 3-4-5 বছর যাবত এই প্র্যাকটিসটা করতেছে। তারা ওই জিডিএস সিস্টেমে ফ্লাইটগুলোকে ক্লোজ করে রাখে, বন্ধ করে রাখে। আপনি যে কোনো যাত্রী যদি বুকিং দিতে চায় তখন সে কম্পিউটার সিস্টেমে গিয়ে ভাড়া দেখবে 4 গুণ বেশি, 3 গুণ বেশি। যেটা বর্তমান সময়ে আপনি দেখবেন ঢাকা থেকে রিয়াদের টিকিট 1,91,000 টাকা সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে। আর যদি বাজেট ক্যারিয়ার আপনি দেখেন তাও অ্যারাউন্ড 1 লাখ টাকা। তাহলে এই যে তারা কম্পিউটার সিস্টেমে ভাড়াটা বাড়িয়ে রেখেছেন, ট্রাভেল এজেন্সির এখানে কি করার আছে? আচ্ছা, আসেন সেকেন্ড পর্যায়ে। নাম ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া টিকিটগুলো ব্লক করে রাখা হচ্ছে 2 মাস 3 মাস আগে। এই কথাগুলো কিন্তু আমরাই বলতেছি, আমি সেই পথে আসতেছি। এই কথাগুলো আমরাই বলতেছি। গত 26 তারিখে প্রেস কনফারেন্স করে আটক থেকে আমরা বলেছি। গত 1.5 বছর যাবৎ সরকারকে বলতেছি এই গ্রুপ টিকিটের নামে বাল্ক টিকিটিং, পাসপোর্ট নাই, ভিসা নাই, এটা বন্ধ করেন, একটা নীতিমালা করেন। আজকে 1.5 বছর চলে গেছে, কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত পাই নাই। কাজ চলতেছে, তারা কাজ করতেছেন, মিটিং করতেছেন, কিন্তু ভোগান্তি তো যাত্রীর উপর দিয়ে চলে যাচ্ছে। দোষারোপ হচ্ছে ট্রাভেল এজেন্সির। ব্লক করে কে? গ্রুপ বুকিং কখনো কোনো ট্রাভেল এজেন্সি করতে পারে না। এটা টোটাল সোল অথরিটি হচ্ছে এয়ারলাইন্স। এয়ারলাইন্স বুকিং করে ব্লক করে ফেলে, তারপর তার পছন্দের ট্রাভেল এজেন্সিকে ডেকে বলে তুমি নিবা কিনা, তাহলে এত টাকা দাম অ্যাডভান্স পেমেন্ট করো। এটা তো পৃথিবীর অন্য কোনো জায়গায় এটা অ্যালাউ করে না। আপনার গ্রুপ বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে যদি কয়েকটা লোক বেড়াতে যায় বা যে কোনো কাজে যায়, সেই প্রতিষ্ঠানের জন্য এটা একটা গ্রুপ। কিন্তু এয়ারলাইন্স এখানে কি করতেছে, টিকিটগুলো দিয়ে দিচ্ছে ট্রাভেল এজেন্সির কাছে একসাথে 20টা, 50টা, 100টা। ট্রাভেল এজেন্সি 1টা, 2টা, 3টা, 5টা করে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করতেছে। দিস ইজ নট এ গ্রুপ। এই যে গ্রুপের একটা মিস ইন্টারপ্রিটেশন করতেছে এখানে, সোজা দুর্নীতি, চরম একটা একেবারেই মানে মিস ইউজ করতেছে, ম্যাল প্র্যাকটিস করতেছে। এটা করার কারণে ট্রাভেল এজেন্সির নামগুলো আসতেছে। হ্যাঁ, সব ব্যবসায় বাংলাদেশে খারাপ ভালো আছে। আমাদের ট্রাভেল এজেন্সিরা সবাই যে সাধু এই কথা আমি বলবো না, কিছু দুর্নীতিবাজ, কিছু খারাপ লোক এখানে অবশ্যই আছে, তারা এয়ারলাইন্সের সাথে এটা করে। কিন্তু মূল সমস্যাটা কোথায়? পলিসিটা হচ্ছে এয়ারলাইন্সের। এয়ারলাইন্স যদি পলিসি কারেকশন না করে, আজকে যে 20 জনকে দিয়ে সে টিকিটটা বিক্রি করাচ্ছে, সেই 20 জন যদি বিক্রি না করে, সে নতুন আরও 20 জনকে অ্যাপয়েন্ট করবে, নাহলে আরও 20 জনকে অ্যাপয়েন্ট করবে। বাংলাদেশে 5,500 বৈধ ট্রাভেল এজেন্সি আছে। এই কাজ তো 50 জনে করে, 30 জনে করে, বেশি লোক তো করে না। এইখানে সরকারের ইন্টারভেনশন খুবই জরুরি। সরকার না করে তাহলে এখানে কোনো এজেন্সি আমি যদি বিক্রি না করি আরেকজন করবে, সে না করলে আরেকজন করবে। আপনার কি ধারণা সরকার কেন ইন্টারভেনশন করে? সরকারের কোনো অংশ কি এখানে ম্যানেজ কিংবা ট্রাভেল এজেন্সির সাথে একটা ভালো তার সক্ষতা গড়ে উঠেছে কিংবা ইন্টারেস্ট বাংলাদেশে এয়ারলাইন্সগুলো পরিচালিত হয় সাধারণত সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ক্যাব, তাদের আন্ডারে। এবং এই ক্যাবের আমাদের যে বিধিমালা আছে 1984 সালের, সেই বিধিমালাতে স্পষ্ট বলা আছে ক্যাব চেয়ারম্যান ইজ দ্য অথরিটি টু কন্ট্রোল দ্য এয়ারফেয়ার, রিজেক্ট দ্য এয়ারফেয়ার। এয়ারলাইন্স তাদের কাছে সাবমিট করবে, তারা এটাকে অ্যাপ্রুভাল দিবে। এখন এই যে 40,000 টাকার টিকিটটা 80,000 হয়ে গেল, 1 লাখ হয়ে গেল, তাহলে এই বাড়তি টাকাটা কি ক্যাবের অনুমোদন দেওয়া? তাহলে তারা এটা দেখে না কেন? তারা এটাকে আটকাচ্ছে না কেন? প্রশ্ন তো এইখানে সরকারকে শক্ত হইতে হবে। এয়ারলাইন্সকে বলতে হবে যে তুমি যেই প্রক্রিয়াতে টিকিটটা বিক্রি করতেছো সেটা অস্বচ্ছ, সেটার মধ্যেই দুর্নীতির সূচনা, সেটাকে বন্ধ করো। এয়ারলাইন্সকে নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব সুলতান মাহমুদ। এইমাত্র জনাব আব্দুল সালাম যে কথাটি বললেন যে টিকিট কিংবা এয়ারফেয়ার নিয়ন্ত্রণ করে আসলে সিভিল এভিয়েশন, এবং সিভিল এভিয়েশনের সেই ভয়েসটা নাই, কিংবা তারা যখন এয়ারলাইন্সকে বলেছে যে তোমরা এত দাম বাড়াচ্ছ কেন, তখন তারা উল্টা দাম বাড়িয়ে দিয়েছে। মানে ওই সুযোগটাই তো অস্বচ্ছতার একটা সুযোগ পাচ্ছে এই এয়ারলাইন্সগুলো, তারা যা ইচ্ছা তাই এখানে করছে। এগুলো দেখার কি কেউ নাই? ধন্যবাদ। আমি আবার ওনার কথা থেকে একটু ফিরে আসি। উনি যে সংগঠনটি করেন আটাপ, একসময় মোহাম্মদ সালি সাহেব এটার প্রেসিডেন্ট ছিলেন, জি, ইকবাল সাহেব একসময় প্রেসিডেন্ট ছিলেন। তো আমি তাদেরকে খুব কাছে থেকে দেখেছি। তো আটাপ যখন, এখন আপনি বলছেন 5,500 মেম্বার, মোর দ্যান, আমাদের মেম্বার 4,000, বাংলাদেশের লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি 5,500। তো এখন এই 4,500 বা 5,500 আপনি যেটাই বলছেন লাইসেন্সধারী, তারা তো ব্যবসা করবার জন্যই লাইসেন্স নিয়েছে।
আপনাদের মেম্বার হয়তো বা তারা হয়নি। তো এই সংগঠন করবার কতগুলো কারণ থাকে। সেটি হলো এই যে আপনাদের ললাটে কালিমা লেপন করে দেয়া হচ্ছে, ট্রাভেল এজেন্সির মালিকরাই বেশি টাকা নিচ্ছে। আপনারা বলছেন যে না আপনারা নিচ্ছেন না, আপনারা করছেন না, আবার পক্ষান্তরে আপনিই বলছেন যে আমি করছি না, আমার 50 জন করছে, আমার 20 জন করছে। তো আপনি যখন বিং প্রেসিডেন্ট অফ দ্যাট অর্গানাইজেশন, তো তখন কি আপনাদের এরকম কোনো স্টেপ নেওয়ার কোনো সুযোগ ছিল না, যেটি আমরা অন্যান্য অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখে থাকি, অন্যান্য সেক্টরে দেখে থাকি যে কমিশন এত, এর বাইরে দিতে গেলে তাহলে তোমার মেম্বারশিপ থাকবে না, এটা করলে, এটা যদি না করো বা এটা করো তাহলে এই ব্যবস্থা, কিংবা গ্রুপ এই যে টিকিট কিংবা বাল্ক টিকেটের এই ব্যবসা অস্বচ্ছতা হয়, এটা করা যাবে না। আপনারা তখন বলবেন যে ইটস এ বিজনেস, তো তাহলে আপনারা সংগঠন কেন? এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে আমি আশিক ভাইয়ের কথায় চলে আসি। সেটি হলো আপনি যেটি বলছেন তাহলে সরকার বা সরকারের যে সংশ্লিষ্ট, তাহলে এগুলো দেখার জন্য তো কর্তৃপক্ষ আছে। আমার কথা হচ্ছে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে সরকারের কাজ হচ্ছে ব্যবসা করা নয়। সরকার এটি বলেন, রাজনৈতিক সরকারের মন্ত্রীরাও এটি বলেছে, বিভিন্ন সময় বলেছে সেটি, যে সরকার ব্যবসা করে না, সরকার ফ্যাসিলিটেটর, সরকার নীতি সহায়তা, এগুলো দেখভাল করবে, এইগুলো দেখভাল করবে। অন্যায় তারা রেগুলেটর, গভর্নমেন্টের যে অর্গানাইজেশন যেটি আছে তারা হলো রেগুলেটর, রেগুলেশন করবে এবং সেটিকে ইমপ্লিমেন্ট করবে। সেই জায়গায় যদি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি যেটি বলছেন যে একটি নোটিশ করেছে তারপরে দাম বেড়ে গিয়েছে, আপনাকে পেছন ফিরে দেখতে হবে কেন দাম বেড়েছে। আপনাকে দেখতে হবে যে আপনার, যদি আপনি নিজে শক্ত না হন তাহলে যে কোনো কারো কথায় আপনি অঙ্গুলি হেলনে আপনি ঢলে পড়বেন। কেন পড়ছেন? বাংলাদেশ থেকে কতটি ক্যারিয়ার পরিচালিত হয়? টোটাল 35 ক্যারিয়ার, এবং এই 35 ক্যারিয়ারের মধ্যে বাংলাদেশের স্টেক কত? নট মোর দ্যান 20%। 80% ফিল আপ হয় হলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, ফরেন ক্যারিয়ার দিয়ে। তো ফরেন ক্যারিয়ারকে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফরেন ক্যারিয়ারকে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? শুরুতেই যেটা আশিক ভাই বললেন যে তাদের অনেক পাওনা জমে গেছে। আপনাদের ভেতর থেকে, আমার দেশের ভিতর থেকে তাদের যে পাওনাটা দেবার কথা, সেই পাওনাটা তারা ঠিক মতো পাচ্ছে না। না পেয়ে কি করছে, এখন নগদ যেটা পাচ্ছে 1 টাকারটা 3 টাকা করে ফেলছে, 3 গুণ করে ফেলছে, আমার যাত্রীকে জিম্মি করে ফেলছে। তো যে কারণে এই যে নিয়ন্ত্রণ করবার সক্ষমতা বা সদিচ্ছা, আমি এই সক্ষমতা নাই আমি সেটি বলবো না, কিন্তু এই সদিচ্ছার যে অভাব প্রতি পদে পদে সেটি খুব দৃশ্য। জি, ধন্যবাদ আপনাকে। না, আপনারা আলোচনা শুনছিলেন যে সরকার ব্যবসা করে না। সমস্যাটা হচ্ছে সরকারের কেউ কেউ মানে কোনো প্রতিষ্ঠান লাভ করতে চায়, ব্যবসা করতে চায়, সেই টাকাটা কোথায় যায় জানি না। আরেকটা হচ্ছে সরকারে থাকা কেউ কেউ, কখনো সেটা রাজনীতিবিদ, কখনো কখনো আমলা, তারা সেই সরকারে থাকা পরিচয়টাকে ইউজ করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে, যার ফলে সেই লোকটা মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। সেজন্য আপনি দেখবেন দুবাইয়ে বাড়ি কেনা বলেন, কানাডায় বেগমপাড়ায় বলেন, দেখবেন বাংলাদেশের সর্বশীর্ষে। সেজন্য আপনি সরকার অনেক সময়, যেটা আপনি শুনলেন মাত্র জেট ফুয়েলের ব্যবসা, আমি যেটা বললাম আপনাকে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য, আপনি বাংলাদেশে একটা বোয়িং বিমান নামলে তাকে আপনার $1540 মার্কিন তাকে হচ্ছে দিতে হয়। তার সাথে 15% যদি ভ্যাট করেন, তার মানে ঢাকা একটা বোয়িং করলে 2.5 লাখ টাকা করলে তাকে আপনি প্রায় 2,22,000 টাকা দিতে হয়। কিন্তু আপনি কুয়ালালামপুরে যদি আপনি করেন, সেটার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 15,000 টাকা বাংলাদেশি টাকা। তাহলে এই যে দেখেন আপনি কি করছেন, আপনি গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কন্ট্রোল করতে চাচ্ছেন, জেট ফুয়েল দেখেও ব্যবসা করতে চাচ্ছে, সবাই যে ব্যবসা করতে চাচ্ছে। টিকিটের দাম আপনি রেলের দেখেন এত বাড়িয়েছে, কিন্তু লস কিন্তু আবার বাড়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে জেট ফুয়েল করে বাড়ছে, অমুক করছে, তার কোনো সুফল কি নাগরিকরা কেউ পাচ্ছে? কোনোটাই কোনো নাগরিকরা পাচ্ছে না। এবং যেটা আমি বলি যে আপনি যে লোক দেখানো উন্নয়ন, যখন যে ক্ষমতা থাকে, সেই আয়ুব খান থেকে আপনি ইতিহাস ঘাটলে শুনবেন উন্নয়নের জ্বালায় আমরা আছি। এত উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, যখন যে সরকারে থাকে একই মুখস্থ। আপনি শুনলে অবাক হবেন, মন্ত্রীরা আগে যে জিনিস দেখা গেছে ওগুলো তার উন্নয়ন, উপদেষ্টাদের থেকে সেই তালিকা দেখাচ্ছে তাদের উন্নয়ন, মানে এত উন্নয়ন হচ্ছে। এবং একটা কথা আপনি মাত্র শুনেছেন, বাংলাদেশে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারগুলোর নেচার দেখেন, প্রত্যেকে বুঝে নিত, আমলা, পুলিশ, রাজনীতিবিদ, যে এই 3 মাস
তারা এত কঠোর থাকে যে আপনি অনিয়ম করার সুযোগ নেই। আমরা অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সেই চরিত্র দেখেছি, কিন্তু এখন আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা বলছে প্রবাসীদের জন্য তারা এত কিছু করছে, তার সময় টিকিটের ভাড়া কেন এত বেশি? কেন আপনি তার উপরে এত ভ্যাট চাপাচ্ছেন? কেন বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি? এই প্রশ্নের উত্তর কে দিবে? আপনি কি যুগান্তকারী কিছু দেখছেন? দেখেন আপনার লক্ষ্যটাকে, আপনার কি লক্ষ্য এই দেশের ক্ষমতার চেয়ারে রাজনীতি বা আপনার যেই থাকুক, লক্ষ্যটা কি আসলে নাগরিককে সেবা, নাগরিকদের দুর্ভোগ কমানো? না, লক্ষ্যটা হচ্ছে কিছু লোক তার স্বার্থ উদ্ধার করতে চায় টিকিটের নামে। এবং ট্রাভেল এজেন্সির টিকিট, আপনি এটা কোনো স্বচ্ছতা পাবেন না। কোথা থেকে টিকিট কিনছে, কত জায়গায় যাচ্ছে, আপনি জানতে চান ট্রাভেল এজেন্সি গুলো যে সে কত টাকায় টিকিট কিনছে, কত টাকায় বিক্রি করছে। আপনি ডিজিটাল সিস্টেম করেন যে যেখানে প্রত্যেক মানুষ তার টিকিট পাবে, গ্রুপে এগুলো বন্ধ করেন। আপনি কি চান? এবং কেন বলি, এই বাংলাদেশে আপনার টেলিভিশন বলেন, ব্যবসা বলেন, যেই প্রতিষ্ঠানে চলবে সরকার একটা রেগুলেটরি অথরিটি থাকে। এখন আমাদের যারা রেগুলেটরি অথরিটি, তারা চোখ থাকতেও তারা অন্ধ, কারণ তাদের কারো না কারো স্বার্থ উদ্ধার করতে হয়, সেই কারণে সমস্যাগুলো সমাধান হয় না। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে নিবেদন করি যে আমার প্লেনের টিকিটের টাইমটা কমিয়ে আমার ওই প্রবাসী কর্মীটাকে উদ্ধার করুন, রক্ষা করুন, তার জীবনটা বাঁচান। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল সালাম। বাংলাদেশের প্লেনের টিকিটের সঙ্গে ট্রাভেল ট্যাক্স, আবগারি শুল্ক সহ নানান ফি আরোপ করা হয়েছে। কেউ কেউ বলছেন এর ফলে টিকিটের দাম 40% বেশি কিংবা 40% মতো বেড়ে যাচ্ছে। আপনাদের পর্যবেক্ষণ কি? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবস্থাপনা ও ফি নির্ধারণে তফাৎটা আসলে কোথায়? আমাদেরকে যদি একটু পরিষ্কার করেন। আপনার এই প্রশ্নে আসার আগে আমি ওনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। দেখেন, একটা অ্যাসোসিয়েশন সে চাইলেই কোনো ট্রাভেল এজেন্সির সদস্যপদ বাতিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ অথবা ফৌজদারি আইনে মামলার রায় হয়, শাস্তি হয়, ততক্ষণ পর্যন্ত। আমরা যেই অভিযোগগুলো দেখি সেগুলো শুধুমাত্র এই হাওয়ায় ভেসে বেড়ায়, লিখিত অভিযোগ কিন্তু কেউ দেয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থা না। আমরা চাইলেই কিন্তু কাউকে ইনভেস্টিগেশন করতে পারি না, তার খাতাপত্র কম্পিউটার চেক করতে পারি না, সে কত টাকায় এয়ারলাইন্স থেকে টিকিট কিনেছে, কত টাকায় বিক্রি করছে। এটা করতে পারে যারা অথরিটি, আইন প্রয়োগকারী সংস্থা অথবা লাইসেন্স যিনি দিয়েছেন তারা। তাদেরকে এই বিষয়গুলো কিন্তু আমরা জানাচ্ছি। আজকে এই মাসে জানাই নেই বা গতকালকে জানাই নেই, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর আগের থেকে জানাচ্ছি। রেজাল্ট তো হচ্ছে না। আমি অ্যাসোসিয়েশন, আমি সমস্যাটা সরকারের কাছে তুলে ধরবো, ব্যবস্থা তো তারা নেবেন, তারা নিচ্ছেন না কেন? প্রশ্নটা তাদেরকে করতে হবে। আমরা এখানে আইন প্রয়োগ করতে পারি না। আইন আমাদের নিজের হাতে তুলে নিলে সেটা অপরাধ হবে, আমি দণ্ডের মধ্যে পড়ে যাব, সেটা হবে না, সেটা ইললিগ্যাল হবে। এই কারণে আমাদের এখানে করার কিছু নেই। আবার এটাও যদি হতো যে ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ম্যান্ডেটরি, তাহলে আমার সদস্যরা ভয়ে যে না আমার মেম্বারশিপটা বাতিল করে দিলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাইলে কিন্তু তারা আমাদের কথা মানতো। এখন তো আমাদের কথা তারা মানবে না, সেই মানার কোনো জায়গা তো সরকার রাখে নাই। আমরা আমাদের মেম্বারশিপ ম্যান্ডেটরি করার জন্য বিমান মন্ত্রণালয়কে বলেছি যে 2022 সালের যে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন আছে, সেই আইনে বলা আছে পার্টিকুলার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বাধ্যতামূলক, কিন্তু বিমান মন্ত্রণালয় লাইসেন্সের এগেনস্টে আরবের মেম্বারশিপ এখন পর্যন্ত ম্যান্ডেটরি কথাটা বলে নাই। তারা একটা ঝাপসা একটা অর্ডার দিয়েছে আমাদের চেষ্টার কারণে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, এয়ারলাইন্সের প্রোডাক্ট আমি আগেও বলেছি, আপনি টিকিটের ভাড়ার বাইরে একটু আমরা দেখি, আপনি একটা ডেট চেঞ্জ করবেন, $100, $200, $300 ফি। কেন এত টাকা ফি কেন? এই ডেট চেঞ্জে কি এত টাকা লাগে? এটা কম্পিউটার সিস্টেমে জাস্ট চেঞ্জ করতে, তাহলে এইটা কে দেখবে? এটা তো ট্রাভেল এজেন্সি নির্ধারণ করে দেয় না। কোন এয়ারলাইন্স $200, $300 পর্যন্ত করে দিয়েছে পেনাল্টি। ডেট চেঞ্জের জন্য এত টাকা কেন হবে? এটা একটা বিষয়। আরেকটা দেখেন, আপনি কোনো কারণে একটা টিকিট করেছেন, যেতে পারেন নাই, অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো আর্জেন্সি হইতে পারে, টিকিট নন রিফান্ডেবল, মানে আপনার কোনো টাকাই আপনি ফেরত পাবেন না। এইটা কি ট্রাভেল এজেন্সি করে? অ্যাজ ইফ ওই টিকিটটা বিক্রি নো, নেভার। ট্রাভেল এজেন্সি এই কাজ করে না, টাকাটা খেয়ে ফেলছে। এই যে এটা করতেছে, এবং ওই যে নন রিফান্ডেবল টিকিট তারা কিন্তু ওপেন ডিক্লেয়ার দিয়ে বিক্রি করতেছে সরকারের সামনেই। কিভাবে করে এটা? এবং মানুষের কিছু করার নেই। এয়ারলাইন্সকে আপনি যখন জিজ্ঞেস করবেন, সে বলবে এটা গ্লোবাল পলিসি। তো গ্লোবাল পলিসি, বাংলাদেশের যে আইন, বাংলাদেশ সরকারের যে নিয়ন্ত্রণ, সেইটা কোথায় তাহলে? আপনি কি সব গ্লোবাল পলিসির কথা? বাংলাদেশ কি বাইরের দেশ থেকে পরিচালিত হবে না বাংলাদেশ সরকারের মাধ্যমে পরিচালিত হবে? সেই বিষয়টা তো দেখতে হবে। আচ্ছা আসেন, ওই নন রিফান্ডেবল টিকিটের ভিতরে সরকারের যে ট্যাক্সের টাকাটা আছে, সেটা তো 15,000, সেই টাকা তো সরকারের অথবা যিনি ট্রাভেলার তার, ওনারা কেউই পান না। এই টাকাটাও এয়ারলাইন্স খেয়ে ফেলে। এয়ারপোর্ট ইউজ করলে তখন তো এয়ারপোর্ট ট্যাক্স, এই টাকাটাও এয়ারলাইন্স খেয়ে ফেলে। আমি এই যে কথাগুলো বললাম, এইখানে যে অরাজকতা করতেছে এয়ারলাইন্স, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা কি অ্যাসোসিয়েশন পারবে? আপনি আমি পারবো না। যথাযথ অথরিটি আছে, তাদেরকে এখানে কঠোর হইতে হবে। মানে বাংলাদেশে এসে তারা রামরাজ্যত্ব বানিয়ে ফেলেছে।
আর পৃথিবীর কোথাও পারে না। আমি যে সেজন্য বললাম যে বাংলাদেশ সব রকম অরাজকতা করা খুব সহজ। বাংলাদেশের পার্সেন্টেজটা কত সেটা তো বললাম, আর ওদের হাতে নিয়ন্ত্রণ কতটা। তো ওদেরকে যদি আপনি আপনার ল্যান্ড দিচ্ছেন না, আপনার ভূমিতে এসে সে ব্যবসা করছে, তো সে এখান থেকে মুনাফা তুলে নিচ্ছে, আপনি যদি কঠোর না হতে পারেন সে তো ব্যবসা করবেই। জি, এখন দেখেন আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা 16 দফা সুপারিশ প্রেস কনফারেন্সে বলেছি, সরকারের প্রত্যেকটা দপ্তরে পাঠিয়েছি। বিমান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাইকে আমরা দিয়েছি। সরকার এখন যদি তারা এই ব্যবস্থাগুলো নেয়, এই সমস্যা থেকে সমাধান আমরা পাবো না। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, শ্রমিকদের নিয়ে যে কথাটা হচ্ছে, শ্রমিকদের আগে লেবার ফেয়ার ছিল, সব নরমাল টিকিটের চেয়ে লেবার ফেয়ারে 20 থেকে 30% দাম কম ছিল, সেটা নাই কেন? এখন যে ক্রাইসিস, এখন যে দামটা বেশি, এটা কমানোর জন্য কি ব্যবস্থা নিতে হবে? আমরা বলেছি আপনারা শিডিউল ফ্লাইট বাড়তি দেন। শিডিউল ফ্লাইট যা আছে তার থেকে এয়ারলাইন্সগুলোকে কম স্লট দেওয়া হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে, কেন? তাহলে তো ক্রাইসিস হবেই। আপনার ক্যাপাসিটি যদি আপনি কমায় রাখেন আর ডিমান্ড যদি আপনার বাড়ে, মানে এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আমি বলতেছি। আপনার এই ওপেন স্কাই করার জন্য আমরা বলেছি 2007-8 সালে একটা এরকম ক্রাইসিস ছিল। ওপেন স্কাই তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওপেন স্কাই কারণে সারা বিশ্বে সব এয়ারলাইন যারা ইন্টারেস্টেড ছিল আসছে, প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, ভাড়া আর বাড়তে পারে নাই। এখন কেন দেওয়া হচ্ছে? মানে এটা একটা কিছু এয়ারলাইন্স সিন্ডিকেটে করছে। আমরা এগুলো নিয়ে আরো ডিমান্ডের বিষয়টা না, এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সৌদি আরবগামী যাত্রীর সংখ্যা ছিল 40 থেকে 45 হাজার প্রতি মাসে। অক্টোবরে এসে এটা হয়ে গেল 85 হাজার থেকে 90 হাজার, মানে ডাবল। তাহলে এই যে ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার ছিল, যে এত ডাবল যে আমি প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স দিচ্ছি, এরা পরিবহন ব্যবস্থাটাকে আমি রেডি করেছি, কোনো কিছু করা হয় না। আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব, কারণ আপনাদের এই আলোচনাটা ছিল দীর্ঘ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে আজকে যোগদান করার জন্য। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে প্লেন শুধু ধনীদেরই বাহন নয়, বরং এর অধিকাংশ যাত্রী প্রবাসী শ্রমিক। সুতরাং বিলাসী পণ্যের মতো প্লেনের ভাড়ায় বাড়তি কর, আবগারি শুল্ক আরোপ করা হলে তা সমাজের দরিদ্র শ্রেণীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্লেনের টিকিটের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে প্রবাসী শ্রমিকদের জন্য টিকিটে বিশেষ ছাড় দিতে হবে। গ্রুপ বুকিংয়ের নামে বাল্ক টিকিট আটকে রাখার সুযোগ বন্ধ করতে হবে। টিকিট সিন্ডিকেটের সঙ্গে সরকারের ভিতরে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে হবে। বিদেশি এয়ারলাইন্সগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিডিউল ফ্লাইটের সংখ্যা বাড়াতে হবে, ওপেন স্কাই করে দিতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।